এই শোনো। তুমি শোনো, মেয়েটা নানু বাড়ি এসেছে এতদিন পর। তোমার আজাইরা ক্যাচাল শুনতে না। ভালো কথা যদি দুটো বলতে পারো তো বলো, নয়তো যেভাবে চা খাচ্ছিলে সেভাবে খাও। খবরদার একটা আজে বাজে কথা যদি আর বলেছো। আজাদ খন্দকার চুপ করে গেলেন, চায়ের কাপে দু চুমুক দিয়ে উঠে গেলেন সোফা থেকে। ঋতিতা ভীষণ মজা পেল। খুব কমই এসেছে সে তার নানা বাড়ি। তার বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো না তার নানার, তাই এতটা কাছের মানুষ হয়েও সবসময় দূরে দূরে থাকতে হয়েছে তাকে। তবে যতবারই নানা নানির মধ্যে কথাবার্তা বলতে শুনেছে, প্রতিবারই নানি এভাবেই চুপ করিয়ে দিয়েছে নানাকে। ঋতিতা বেশ উপভোগ করে ব্যাপারটা। আর আজকে নানির কথা শুনে কিছুটা আশার আলো সঞ্চার হয়েছে তার মনে। হয়তো আসলেই একদিন দুই পরিবারের মধ্যে সব বিবাদ মিটে যাবে, বিশেষ করে তার নানা ভাইয়ের সাথে তার আব্বু আম্মুর। আরে, রিদি যে! ঋতিতা ঘাড় ঘুরিয়ে তাকালো, নিজের মামাকে নজরে পড়ল। এরপর একে একে দেখতে পেল মোট চারজনকে। এর আগের বার তিনজনকে দেখেছিল, তবে এবার একজন বেড়েছে। তার মামা মামি মামাতো ভাই। আর এই মেয়েটাকে মামাতো ভাইয়ের বউ নাকি? ঋতিতার মামি এগিয়ে আসলেন সকলের আগে। কেমন আছিস রিদি? ভালো মামি। তোমরা সবাই ভালো? আছি বেশ। তোর সাথে একজনকে আলাপ করিয়ে দিই। পিয়ালি, এদিকে আসো। ঋতিতা দেখতে পেল নতুন মানুষটি আসছে তার সামনে এগিয়ে। ঋতিতার মামি পরিচয় করিয়ে দিল। রিদি, এটা তোর ভাবি। আর পিয়ালি, এটা তোমার ননদ। ভাইয়াকে বিয়েও করিয়ে ফেললে, অথচ একটাবার জানালেও না। নানা ভাইয়ের সাপ মানা ছিল রে রিদি। ঋতিতার মামাতো ভাই শাওন জবাব দিল। ঋতিতার চোখ ভিজে গেল। তা বলে আমাকেও একটাবার বললে না। আমার সাথেও তোমাদের সমস্যা। তাহলে তো মনে হয় এখানে এসে ভুল করে ফেলেছি আমি। তোমরা কেউ আমায় আপন ভাবো না, অথচ আমি কেমন ড্যাং ড্যাং করে এখানে চলে আসলাম। আমার তো চলে যাওয়া উচিত। ঋতিতার মামা এবার এগিয়ে আসলেন, ভাগ্নের মাথায় স্নেহের পরশ বোলাতে শুরু করলেন। রিদিমা আমার, এভাবে বলিস না, আমরা সবাই চেষ্টা করছি। আম্মু তোকে বলেছে কি জানি না, কিন্তু এবার আমরা সকলে আটঘাট বেঁধে নেমেছি। যেভাবেই হোক দুই পরিবারের সম্পর্ক এবার স্বাভাবিক করবই। এটা তোর মামার ওয়াদা রইল তোর কাছে। আমি তোমাদের সবাইকে খুব মিস করি মামা, খুব। এত আপন হয়েও তোমরা কত পর হয়ে থাকো। ব্যাপারটা ভাবতেই আমার বুক ফেটে যায়, জানো। আর দূরত্ব থাকবে না রে রিদিমা। এবার সব দূরত্বের অবসান ঘটবেই। সেসব বাদ দে। এটা বল, তোর চোখ মুখের এ কি হাল করেছিস? এত কাঁদছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? ঋতিতার নানির মধ্যেও একই উৎকণ্ঠা দেখা গেল। উনিও একই প্রশ্ন করলেন। ঋতিতা বুঝতে পারছে না, সব সত্যি বলা কি এখন ঠিক হবে, নাকি পরে সুযোগ পেয়ে বলে দেবে। এখন কোনো কিছু বলে কাটিয়ে দেবে। এখন আপাতত সত্যিটা না বলার সিদ্ধান্ত নিল ঋতিতা। সময় কাটুক না হয় আরো অনেকটা। কি রে রিদি, কি ভাবছিস এত? না, কিছু না। আসলে এই ইয়ারের রেজাল্ট ভালো আসেনি তো, তাই আপসেট ছিলাম। ঋতিতার মামা এমনভাবে হেসে উঠলেন যেন এর থেকে মজার কৌতুক আর জীবনে তিনি শোনেননি। দেখো মেয়ের কাণ্ড! রেজাল্ট ভালো হয়নি দেখে এত কান্না! ভালো রেজাল্ট দিয়ে কি শেষ পর্যন্ত কি করবি? একটা চাকরিই তো, তাই না? পাগলি একটা! তুই জানিস না তুই কার নাতনি? আজিজ খন্দকারের নাতনির আবার চাকরির চিন্তা করতে হয়? তোর পড়াশোনা শেষ করা লাগবে না, কি চাকরি লাগবে বল? এক্ষুনি দিয়ে দিচ্ছি। ঋতিতা ঠোঁট প্রসারিত করল, খুবই স্বল্প পরিসরে শাওন বলল। তুই যে হুট করে চলে আসবি ভাবতেই পারিনি। শেষবার তোকে দেখেছিলাম আজ থেকে 8 বছর আগে, তাও কারণে কারণে। তা আজ যে হুট করে অকারণে চলে আসলি মন খারাপই কমাতে। ঋতিতা হাবোধক মাথা নাড়াল। বেশ করেছিস, যখন মন চায় তখনই চলে আসবি। এটা তোরই বাসা। ঋতিতা খুশির হাসি হাসল। ঋতিতার মামি তাকে রুম দেখিয়ে দিল যেখানে সে থাকবে। রুমে ঢুকিয়ে ফ্রেশ হয়ে নিল ঋতিতা। এরপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়ে নাস্তা সেরে নিল। সকলের সাথে আরও টুকটাক কিছু কথাবার্তা বলল। তারপর পুনরায় নিজের রুমে চলে গেল। এতক্ষণ যাবৎ বাসার চিন্তা মাথায় ছিল না। শুদ্ধ নামের ছেলেটি তার মাথা থেকে সকল চিন্তা কোথায় যেন হাওয়া করে নিয়ে গিয়েছিল। চিন্তা না করে থাকতে পারায় ভালোই তো লাগছিল।
এতটা সময় যে চিন্তা কেই বা করতে চায়, কিন্তু চিন্তা তো চলে আসে মাথায় আপনা আপনি। শুধু নামের ছেলেটিকে হুট করেই কেন যেন মিস করা শুরু করলো রিদিতা। ছেলেটা থাকলে বেশ হতো। আত পাগলা মানুষটাকে খারাপ লাগেনি রিদিতার। শুরুতে বিরক্ত লাগলেও এখন কেন যেন মনে হচ্ছে, ইস, গতকালের সময়টুকু যদি আবারও ফিরে আসতো, আবারও ছেলেটার বকবকানি শুনতে পেত। ট্রেন থেকে নামার পরে বিদায় বেলার সময়ও ছেলেটা অনেক বোকা বোকা কথা বলেছিল। পরিণামস্বরূপ হৃদিতা কপট শব্দ করে হেসে উঠেছিল, আর তার আশেপাশে সকলে তাকিয়েছিল তার দিকে। ব্যাপারটা মনে হতেই হৃদিতার আরেক দফায় হাসি পেল এখন। হৃদিতা যেই স্টেশনে নেমেছিল শুদ্ধও ঠিক একই স্টেশনে নেমেছিল। আচ্ছা, ছেলেটা কি এই শহরেই থাকে? সে যাই হোক, ছেলেটা আসলেই জাদু জানে, তার মন ভালো করে দেওয়ার মতো জাদু। ইস, কেন যে ছেলেটার নাম্বার নিয়ে আসলো না, নয়তো এখন ফোন দিয়ে আরও কিছু বকবকানি শুনে নিত সে। এতেই তার চিন্তা সাময়িক সময়ের জন্য হলেও দূর হয়ে যেত, কিন্তু এখন তো সেটা সম্ভব হচ্ছে না। চিন্তা সেই ঘুরে ফিরে আসছে, বাসার অবস্থা কি এখন? একটাবার কি খোঁজ নেওয়া উচিত নয়? অবশ্যই উচিত, কিন্তু ফোনটা করবে কার কাছে? তার বাপ চাচার কাছে তো ফোন করতে ভুলেও সাহস আসে না ভেতর থেকে। তাহলে রইল বাকি কে? রুবাইদা? হ্যাঁ, রুবাইদা ছাড়া আর কেউই নেই। সকল খবর এবার রুবাইদার থেকেই নিতে হবে। রুবাইদা সারাদিনের ধকল শেষে গোসল করতে গিয়েছে। সকালে একবার গোসল করেছিল সে, তবে যা গরম পড়েছে তাতে আরেকবার গোসল না করলে তার শরীর খারাপ লাগবে বলে মনে হচ্ছিল। পুরোটা দিন মানুষের আনাগোনা ছিল বাড়িতে। নতুন বউ হলে যে মানুষ এভাবে মৌমাছির মতো চারপাশ থেকে বেষ্টনী দিয়ে রাখে, সেটা রুবাইদা আজকে বুঝতে পারল। ছাড়তেই চায় না কেউ। সেই সময় নিহালের সাথে কথাও শেষ করতে পারেনি রুবাইদা। মোট কথা, একটু আলাদা বসার কোনো সুযোগই পায়নি। দুপুরে মানুষজন একটু কমার পরে খাওয়া দাওয়া শেষ করে এখন গোসলে গিয়েছে রুবাইদা। জায়ান রুমে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। এর মধ্যে ফোন বেজে উঠল। রুবাইদার ফোনে কল এসেছে। রুবাইদার ফোনে কে কল করেছে সেটা দেখার কোনো ইচ্ছে ছিল না জায়ানের, তবে রুবাইদার ফোন পাশেই ছিল। তাই জায়ান চোখ ফিরিয়ে ফোনের দিকে তাকাতেই দেখতে পেল ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে আপু লেখাটি, আর সাথে করে রিদিতার হাস্যোজ্জ্বল এক ছবি। স্বয়ংক্রিয়ভাবে জায়ানের ঠোঁটে হাসি ফুটে উঠল, বাঁকা সেই হাসি। ফোন রিসিভ করার ইচ্ছে জায়ান কোনো মতেই সংবরণ করতে পারল না। ফোন রিসিভ করে কানে লাগানোর সাথে সাথেই অপর প্রান্ত থেকে শুনতে পেল। রুবি, কেমন আছিস? বাসার অবস্থা কেমন? আব্বু আম্মু বা চাচা চাচি সকলের কি অবস্থা এখন? কোনো উত্তর না পাওয়ায় রিদিতা পুনরায় শুধালো। কি কথা, কথা বলছিস না যে? This is Zain Mohammed speaking. রিদিতা ফোন কান থেকে নামিয়ে একবার দেখে নিল, রুবাইদার ফোনেই তো ফোন করেছে, অথচ জায়ান ফোন রিসিভ করলো। তার মানে রুবাইদার ফোন জায়ানের কাছে। এর অর্থ হলো রুবাইদা আর জায়ানের বিয়ে হয়ে গেছে। সে যেটা ধারণা করেছিল সেটাই ঠিক। তবে রিদিতার চুপ করে থাকা দেখে জায়ান কিছু বলতে নিল, তার আগেই টুট টুট করে ফোন কেটে গেল। What? জায়ান আক্রোশে ফেটে পড়ল, দাঁতে দাঁত পিষতে লাগলো ঘন ঘন। এরপর স্বগোক্তি করে বলল, She insulted me again. এত বড় সাহস! জায়ন মাহমুদের মুখের উপর ফোন কেড়ে দিল। রুবাইদা গোসল সেরে বের হলো। দরজার বাইরে পা রেখে বিছানার সামনে চোখ যেতেই সে থমকে গেল। এ কি সর্বনাশ! জায়ান তার ফোন কেন হাতে নিয়ে আছে? নিহাল ফোন করেনি তো আবার? সে সময় তো নিহালের সাথে পুরো কথা শেষ করতে পারেনি। এখন সেই কারণে নিহাল ফোন দিয়েছে নাকি? যদি জায়ান নিহালের ব্যাপারে কিছু জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পুরো প্ল্যান তার ভেস্তে যাবে। প্ল্যানের কথা পড়ে, এই যে এখন জায়ান দাঁড়িয়ে আছে, তাকে কি বলে জবাব দেবে? এসব ওসব ভাবতে ভাবতে দেখতে পেল জায়ান নিজেই তার দিকে ফিরে তাকিয়েছে। জায়ানের তাকানো দেখে রুবাইদার ভয় আরেক ধাপ বাড়ল। এই লোকের চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে রাগে একেবারে শরীর টইটুম্বর হয়ে আছে। তার মানে রুবাইদার ধারণাই সত্যি। গলা মুখ শুকিয়ে এলো রুবাইদার। এখন কি বলবে সে? কথা কাটানোর তো কোনো উপায় দেখছে না চোখের সামনে। How dare she? রুবাইদা হালকা করে কান ঝাঁকুনি দিল। কি বলল? সি? মেয়ে মানুষ? তার মানে নিহাল না। তবে রুবাইদার ভাবনার মাঝেই জায়ান বলল, তোর বোনের সাহসও কি করে আমাকে বারবার অপমান করার? রুবাইদা আকাশ থেকে পড়ল যেন। রিদিতা ফোন দিয়েছে আর তার সাথে কথা বলেই জায়ানের মুখের এই হাল। আবার বলল অপমান করেছে। কি অপমান করেছে কিংবা কিভাবে অপমান করেছে সেসব নিয়ে রুবাইদা ভাবল না। তার বরং ভালো লাগছে এটা ভেবে যে এই ইংরেজের বাচ্চাও তবে অপমানিত বোধ করে। বেশ করেছে, অপমান করেছে। কথাটা ভাবতেই রুবাইদা মুচকি হাসল। সেই হাসি চোখে এড়িয়ে গেল না জায়ানের। চোখ দুটো ছোট করে ফেলল জায়ান। এরপর বলল,
Why are you smiling? রুবাইদা থতমত খেয়ে গেল, দ্রুত নিজেকে স্বাভাবিক করে বারান্দায় চলে গেল। কারণ জায়ানকে কি বলা উচিত তার মাথায় আসে না। বারান্দায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুনতে পেল কিছু ভাঙার শব্দ। রুবাইদা বারান্দা থেকে উকি দিল। রুমের ভেতর থাকা বড় ফুলদানিটা রেগে আছাড় মেরে ভেঙে ফেলেছে জায়ান। এরপর দরজা খুলে বিকট শব্দ করে আবার দরজা বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল। বাপরে বাপ, এত রাগ এই লোকের! জায়ান রুম থেকে বের হওয়ার পর রুবাইদা রুমের দরজা ভেতর থেকে লক করে দিল। যাক বাবা, একটু ধীরে সুস্থে কথা বলা যাবে এবার। নিজের ফোন হাতে নিয়ে বারান্দায় চলে গেল রুবাইদা। কল লিস্ট চেক করে দেখলো আসলে হৃদিতা ফোন করেছে। হৃদিতার কথা ভাবতেই একরাশ অভিমান এসে ভর করল রুবাইদার মনে। আজকে হৃদিতার জন্যই সে এই অবস্থায়, নিহাল থেকে দূরে। আজকে হৃদিতার জন্যই তার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটল। সেটা সে ভুলবে কি করে? হৃদিতার দুটো কথা তো তার শুনতেই হবে, সেটা ভেবেই কল ব্যাক করল রুবাইদা। এদিকে হৃদিতা রুবাইদার ফোন পেয়ে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। ফোনটাকে রিসিভ করা উচিত, জায়ান ফোন দিল না তো আবার। হৃদিতা ঠিক করলো জায়ানের কণ্ঠ শুনতে পেলে সে ফোন কেটে দেবে। দেখাই যাক আগে কে ফোন করেছে। ফোন রিসিভ করে চুপ করে রইল হৃদিতা। শুনতে পেল অপর প্রান্ত থেকে কথা। এভাবে একটা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে এখন চুপ করে থাকবি আপু? রবি, তুই ফোন করেছিস, ভালো হয়েছে। তোর সাথে আমার অনেক কথা। এখন আর কি কথা বলবি আপু? কথাগুলো তো আগেও বলতে পারতি। আমি জানি তোর এই বিয়েটা নিয়ে কোনো সমস্যা ছিল, আর সেই কারণে তোকে আমি এ নিয়ে একাধিক প্রশ্ন একাধিকবার করেছিলাম। কোনো প্রশ্নের উত্তর দিসনি তুই। তবে এখন কথা বলি আর কি হবে আপু? ছুটকি, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। শুধু তুই না, বাসার সবাই। কিন্তু বিশ্বাস কর, আমি না পারতাম না ওই লোকটাকে বিয়ে করতে। তুই পারতি না তাই বলে আমার উপর গছিয়ে দিয়ে গেলি আপু? এতটা স্বার্থপর কিভাবে হতে পারলি? ছুটকি প্লিজ, ভুল বুঝিস না। দেখ, আমার এই বিয়েতে যে প্রবলেম ছিল সেই প্রবলেম তোর নেই। তোর কি প্রবলেম আছে আমি জানি না, তবে তোর থেকে যে আমার প্রবলেম আরও বেশি সেটা আমি জানি। রুবি, জায়ান আমাকে বিয়ের 2 দিন আগে বলেছে বিয়ে ভেঙে দিতে। আমার মতো কালো মেয়ে সে বিয়ে করতে পারবে না, বউ হিসেবে মানতে পারবে না। বুঝতে পারছিস তুই আমি কি বলছি? কি? শুধু তাই নয় রুবি, আমাকে বলেছে বিয়ের পরে আমাকে রুমে রেখে সে নাকি অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে। ছি, এসব কি বলছিস? কোনো মেয়ে যদি বিয়ের আগে তার হবু স্বামী থেকে এইসব কথা শোনে, বিয়ের আগে যদি তার হবু স্বামী তাকে পরকীয়ার হুমকি দিয়ে রাখে, তবে কোন মেয়ে বিয়ে করতে রাজি হবে বল আমায়? তার মানে আমার ধারণা ঠিক, এই জন্যই তুই বারে বারে গায়ের রং নিয়ে জিজ্ঞেস করছিলি। হৃদিতা চুপ করে রইল। রুবাইদা এবার অধৈর্য হয়ে বলল, কেন আপু? কেন তুই বিয়ের আগে এই কথাটা আমাকে বললি না? এখন যে কথাগুলো আমাকে বলছিস সেগুলো বিয়ের আগে বললে যে কতটা উপকার হতো আমার, বুঝতে পারছিস? আমি তখন পারিনি রুবি। পরিবারের প্রতিটা মানুষের মুখের দিকে তাকিয়ে তখন আমি না করতে পারিনি। সবাই কতটা আশা নিয়ে তাকিয়েছিল আমার দিকে। বিশেষ করে আমার আব্বু কত কিছু করলো আমার বিয়ের জন্য। গ্রামের জায়গাটুকু বিক্রি করে দিল আমার বিয়ের জন্য। না কি করে করতাম বল? কিন্তু সকলের কথা ভেবে যে আমার সাথে অন্যায় করা হয়েছে সেটা কখনো ভেবে দেখেছিস? আমি জানি ছুটকি, আমি তোর অবস্থা বুঝতে পারছি। হুট করে এইভাবে বিয়ে হয়ে যাওয়াটা কোনো মেয়ে মেনে নিতে পারবে না। তোর সময় লাগবে বিয়েটা মেনে নিতে, কিন্তু বিশ্বাস কর তুই জায়ানের সাথে ভালো থাকবি। জায়ান আমাকে পছন্দ করে না ঠিক আছে, কিন্তু তোকে করে। সেটা আমাকে বিয়ের আগে সে বলেছিল তার তোকে পছন্দ। সে তোকে ভালো রাখবে রুবি। বাহ, তোরা সবাই কি সুন্দর করে আমার ভালো থাকাটা ঠিক করে নিলি, অথচ আমার দিকটা কেউ বুঝলিই না। রুবি, আমি বুঝতে পার। আমি একজনকে ভালোবাসি আপু, কেবল দুদিনের ভালোবাসা নয় সেটা, দীর্ঘ 7 বছরের সম্পর্ক আমাদের। আমার দিকটা একবার বুঝতে পারছিস? কি? ছেলেটাও আমাকে পাগলের মতো ভালোবাসে আপু। আমার সাথে কথা না বললে নাকি তার দিন কাটে না। শুনতে খুব ন্যাকামো লাগছে না আপু? কিন্তু এটাই সত্যি। আর ওই ছেলেটারই ন্যাকামোকেই আমি ভালোবাসি। দীর্ঘ 7টা বছর ধরে ভালোবেসে আসছি। ভাবতে পারছিস এই 7 বছরের ভালোবাসার কি দাম দিয়েছি আমি? নিহাল আমাকে বলেছিল তোর বিয়ে হয়ে গেলেই প্রস্তাব নিয়ে যাবে আব্বুর কাছে। আর সেই নিহালকে শুনতে হলো তোর বিয়ের বদলে তোরই বিয়ের দিন আমার বিয়ে। ছেলেটার উপর কি যাচ্ছে জানিস তুই? আজকে সকালেও ফোন দিয়ে পাগলামো করছিল, আমাকে ভুল বুঝছিল। আরে আমি যে কোন যন্ত্রণায় আছি সেটা কাকে বোঝাবো বল? কিন্তু তুই তো আমাকে এ ব্যাপারে কখনো কিছু বলিসনি ছুটকি। আমি তো আরো ভেবেছিলাম তুই বিয়ে করলে
সব দিক থেকে সুখে থাকবি, বড় ঘরে বিয়ে হবে, সবচেয়ে বড় কথা হলো স্বামী সুখ পাবি। বলিনি এটাই আমার ভুল ছিল, কিন্তু এই ভুলের মাসুল যে আমাকে ঠিক এইভাবে দিতে হবে সেটা কোনোদিনও কল্পনায় আনিনি। আমার নিজেকে খুব অপরাধী লাগছে ছুটকি, আমি কি করবো বলতো? আমার খুব অসহায় লাগছে নিজেকে নিজের কাছে। তোর এই সম্পর্কের ব্যাপারে জানলে আমি হয়তো এ বিয়েটা করতাম না, ঠিক আছে, তবে তোকেও করতে দিতাম না, কিন্তু এখন এখন কি করব আমি? আমাকে এক প্রকার ধরে বেঁধে বিয়ে দেওয়া হয়েছে, আমি এই বিয়ে মানি না। অর্থাৎ আমি পালিয়ে যাব আপু, নিহালের সাথে। তুই একটু আগে বললি না তোর অপরাধ বোধ হচ্ছে, এই অপরাধ বোধ থেকে তুই মুক্তি পেতে পারিস খুব সহজেই। যে ভুলটা করেছিস সেই ভুল সংশোধন করে নেওয়া। মানে? আমাকে নিহালের সাথে পালিয়ে যেতে সহায়তা কর, করবি তো আপু? কিন্তু ছুটকি আমি কি করে? আমি জানি না আপু, কিচ্ছু জানি না, শুধু এতটুকু জানি তোর এটা করতেই হবে। এবার কিভাবে করবি সেটা তুই জানিস। বিকেলের দিকে রিদিতা, শাওন আর পিয়ালির সাথে বাইরে বের হলো। রিদিতাকে পিয়ালি নিজেই বলেছিল একটু বাইরে ঘুরে আসতে, এতে তার মন ভালো হবে। রিদিতা রাজি হলো। গাড়ি নিয়ে বের হয়ে পড়ল শাওন, পিয়ালি এবং রিদিতা। শাওন ড্রাইভ করছে, তার পাশে পিয়ালি, আর রিদিতা পেছনে বসে আছে। ভাই আমি কোথায় যাচ্ছি? আপাতত আমার এক বন্ধুকে সাথে করে নিয়ে যাচ্ছি। এরপর এই শহর যতটুক পারি তোকে ঘুরিয়ে দেখাবো। আর শোন, তোর জন্য আনলিমিটেড ফুচকা কিন্তু আজকের জন্য ফ্রি আমার পক্ষ থেকে। রিদিতা প্রশস্ত হাসলো। গাড়ি থামলো এর মধ্যে। রিদিতা দেখলো শাওন জানালার গ্লাস খুলে বাইরে তাকিয়ে হাত নাড়িয়ে ইশারা দিয়ে কাউকে বলছে। চলে আয়, তোর জন্যই এদিকে গাড়ি ঘুরিয়েছি। শাওন মাথা ভেতরে ঢুকিয়ে গ্লাস লাগিয়ে দিল। রিদিতা দেখতে পেল তার বিপরীত পাশে থাকা গাড়ির দরজা খুলে গেল এবং তড়িঘড়ি করে একটা ছেলে ভেতরে ঢুকলো, যেন খুব তাড়াতাড়ি। ছেলেটা এত তাড়াতাড়ি ঢুকলো যে রিদিতা মুখ দেখার সুযোগও পায়নি। এরই মধ্যে শাওন বলল, দিদি, আমার এই ফ্রেন্ডের কথাই তোকে বলেছিলাম, সে আমাদের সাথে যাবে। ও হচ্ছে সদ্য, আর সদ্য ও আমার বোন রিদিতা। দুটো মুখ একে অপরের দিকে তাকিয়ে আছে অপলক। রিদিতা বুঝতে পারল না হঠাৎ করে মনটা এমন খুশি খুশি লাগছে কেন তার। এই ছেলে পাশে বসেছে বলে। এই ছেলের উপস্থিতি এতটা আনন্দদায়ক কেন হয়? কারো উপস্থিতিও মনকে এতটা প্রফুল্লতা দান করতে পারে। রিদিতা খুব করে চাইছিল এই ছেলের সাথে কথা বলতে, তার কেন যেন ভালো লাগে। চাওয়ার সাথে সাথে পাওয়ায় মিলে যাবে সেটাও এত দ্রুত তার রিদিতার ভাবনার বাইরে ছিল। এর মধ্যে রিদিতা শুনল, আরে কাঁদুনি বুড়ি যে। রিদিতা স্মিত হেসে মাথা নিচু করলো। শাওন লুকিং গ্লাসে তাকালো। পেছনের সিটে বসে থাকা রিদিতা আর শুদ্ধর অবস্থা পর্যবেক্ষণ করলো। ভ্রু কুঁচকে গেল তার। প্রশ্ন করলো, তোরা চিনিস নাকি একে অপরকে? আরে দোস্ত, চিনাচিনি রাখ। তোর কাছে টিস্যুর প্যাকেট আছে? নয়তো দাঁড়া, আমি আমার প্যাকেট থেকে মহামূল্যবান 10 টাকা খরচ করে একটা টিস্যুর প্যাকেট কিনে নিয়ে আসছি। নয়তো কারোর উন্না নষ্ট হয়ে যাবে আবার। আমি জনদরদি মানুষ কিনা, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি। রিদিতা খিলখিল করে হেসে উঠল। সেদিকে অবাক চোখে তাকালো শাওন এবং পিয়ালি। এই শুদ্ধর প্রতিটি কথায় রিদিতা এমন পাগলের মতো হাসে কেন? একটা ব্যাপার খেয়াল করেছো শাওন? কি? রিদিতা অতি অল্প সময়ে কিভাবে শুদ্ধর সাথে মিশে গিয়েছে। বললো তো ওদের নাকি ট্রেনে দেখা হয়েছে, সেখানে তো পরিচিত হয়েছেই। ওরা পূর্ব পরিচিত যেহেতু তাদের মধ্যে কথাবার্তা হতেই পারে। তুমি আমার কথা বুঝতে পারছো না? একবার পরিচিত হলে কেউ কারোর সাথে এতটা মিশে যায়? তো তুমি কি বলতে চাইছো? রিদিতার চোখে অন্য কিছু দেখতে পারছি, বুঝতে পারছো না এখনো কি বলছি? রিদি আর প্রেম দূর, তুমি ওকে চেনো না তাই এমন বলছো। রিদির সাথে এমন নয় যে আমার অনেক কথা হয় কিংবা অনেকবার আমাদের দেখা হয়েছে। তবে এরপরও বলবো, যতটুক ওকে আমি চিনি, ওই মেয়ে আজ অবধি কোনো প্রেম ভালোবাসার দাঁড়েনি। ধারেনি বলে যে আজীবন ধারবে না তার তো কোনো যুক্তি নেই। আর কখন কিভাবে কাকে কার ভালো লেগে যায় সেটাই কি কারোর হাত আছে? তুমি একটাবার রিদিতার দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে আমরা না আসলেও ওর চলতো। সারাক্ষণ শুধু শুদ্ধর সাথেই কথা বলে যাচ্ছে, আর শুদ্ধ কিছু একটা বলে কেমন যেন মুচকি হাসি অথবা শব্দ করে হেসে ওঠে। হ্যাঁ, শুদ্ধ কিছু কিছু কথা বলতো, একটু মজা করে বলে, কিন্তু প্রতি কথাতেই হাসার কি আছে বলো তো? কই, তুমি বা আমি তো হাসি না, কিন্তু হৃদিতা হাসে। শুদ্ধ তার আশেপাশে থাকলেই হাসে, কারণে অকারণে হাসে। এই যে তুমি দেখো,
রীতিতাকে নিয়ে এসেছো তার মন ভালো করতে, ঘোরাঘুরি করতে, কিন্তু ঘোরাঘুরিতে তার কোনো মন আছে কি? আমার তো অন্তত মনে হচ্ছে না। সারাক্ষণ শুদ্ধের সাথে কথা বলেই যাচ্ছে, নয়তো শুদ্ধের কথা শুনেই যাচ্ছে। ব্যাপারটা তুমি যতই উড়িয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, আমি কিন্তু পারছি না। শাওন কিছুক্ষণ চুপ করে থেকে শুদ্ধ এবং রিদিতার দিকে তাকালো। আসলেই তো এই দুটো এখনো বকবক করেই চলেছে। আশ্চর্য, শাওন এবার ডাক দিল। দিদি সদ্য এদিকে আয় তোরা। এক জায়গায় আর কতক্ষণ বসে থাকবি? আরও কত জায়গা যাওয়ার আছে। শাওনের কথা শুনে রিদিতা এবং শুদ্ধ তাদের কথার আসর ভেঙে এগিয়ে এলো। গাড়িতে বসলো চারজন। রিদিতা জিজ্ঞেস করলো, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? আর কোথাও নিয়ে যাবে ভাইয়া? কেন যাবি না? আজকের জন্য এতটুকু থাকুক না হয় ভাইয়া, বেশ ক্লান্ত লাগছে। আসলে গতকাল সারা রাত ঘুম হয়নি তো, তাই আর কি। কেন? আত পাগলা মানুষজন সাথে থাকলে ওসব ঘুম টুম টাটা বাই বাই দিয়ে উল্টো দিকে হাঁটা পারে। আতপাগলা মানুষজন মানে ট্রেনে পাগল উঠেছিল নাকি? পাগল তো গাড়িতেও আছে ভাইয়া, সে এক পাগলে পালায় যে পড়েছি। অবশ্যই ইদানিং কালে পাগলেরাও ভালো সঙ্গ দেয়, এই জন্যই তো পাগলের সঙ্গে তুমিও আছো। শাওন ভাবলার মতো তাকিয়ে রইল। হৃদিতার কথার আগামাথায় সে কিছুই বোঝেনি। কিছু একটা জিজ্ঞেস করতেই নিচ্ছিল, তবে চুপ হয়ে গেল পিয়ালের ইশারায়। এই এত কথা বলছো কেন বলো তো? তুমি না রীতিতাকে আনলিমিটেড ফুচকা খাওয়াবে বলেছো, খাওয়াচ্ছ না কেন? সেখানে চলো। রিদিতা ক্লান্তিতে পেছনে মাথা হেলান দিল। শুদ্ধর সাথে থাকতে থাকতে সে আবারও ভুলে গিয়েছিল সবকিছু। রুবাইদা তাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, অথচ সে কিনা এ বিষয়ে কিছু না ভেবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, কিছু একটা ভাবতে হবে, কিছু একটা করতে হবে, কিন্তু করবে কিভাবে? একা একা তো আর তার সম্ভব না, কারো সাহায্যের প্রয়োজন। কিন্তু কে করবে তাকে সাহায্য? ফুচকা স্টলে গেল সকলে। শাওন ফুচকা অর্ডার দিয়ে দিয়েছে, যতটুকু রিদিতা খেতে পারবে ততটুকুই। অনলাইনে একটা ব্যাগ অর্ডার করবে পিয়ালি, কিন্তু পছন্দ করতে পারছে না, তাই শাওনের সাথে ফোন নিয়ে চলে গেল। এদিকে হৃদিতা এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। হৃদিতার দিকে কিঞ্চিত সময় তাকিয়ে থেকে দু আঙ্গুলে চুটকি মারল শুদ্ধ। হৃদিতা গা নাড়িয়ে উঠল। বাব্বা, এত গভীর চিন্তা ভাবনা? তা কোন চিন্তা করে দুনিয়া উদ্ধার করছেন বলুন তো? তেমন কিছু না। তেমন কিছু না হোক, যেমন কিছু সেটাই বলুন না হয়। ভালো লাগছে না শুদ্ধ। কথা কিংবা চিন্তা মনের মধ্যে চেপে ধরে রাখলে ভালো লাগার কথাও না। শেয়ার করুন, মন ভালো হয়ে যাবে। হৃদিতা চুপ করে রইল। নানা বাড়ির কাউকে সে এখন এই ব্যাপারে কিছু বলতে পারছে না, কারণ কান টানলে মাথা আসবে। এখন রুবাইদার কথা বলতে গেলে হৃদিতার নিজের কথাও চলে আসবে, যেটা সে এই মুহূর্তে বলতে চাইছে না। সে কারণে শাওন কিংবা পিয়ালির সাথেও কথাটা শেয়ার করতে পারছে না। আচ্ছা, শুদ্ধকে কি বলা যায়? শুদ্ধর সাহায্য কি নেওয়া যেতে পারে? রিদিতা, আমাকে বিশ্বাস করতে পারো। হৃদিতা চমকে উঠল। শুদ্ধ তাকে তুমি বলে সমর্থন করল, তবে এই ছোট্ট কথাটাতেই যেন কোত্থেকে অনেক অনেক বেশি ভরসা পেল সে। হৃদিতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, কিছু একটা বলতে নিল, তার পূর্বেই শুদ্ধ জিজ্ঞেস করল, জায়ান কে রিদিতা? হৃদিতা অবাক চোখে শুদ্ধর পানে তাকালো। জায়ানের কথা শুদ্ধ কি করে জানে? কি হলো, অবাক হলে আমার কথা শুনে? জায়ানের কথা কিভাবে? আমি আপনাকে ঘৃণা করি জায়ান, আই হেট ইউ। আর কখনো আমাদের দেখা না হোক, কখনোই না। এই কথাটা তোমার মুখ থেকে শুনেছিলাম গতকাল রাতে। তখনই বুঝতে পেরেছিলাম তোমার এই কান্নার কারণ জায়ান। কে জায়ান? তোমার প্রাক্তন? প্রাক্তন? ওই লোকের প্রেয়সী হওয়ার দুর্ভাগ্য কোনো মেয়ের না হোক। তবে তাকে এত ঘৃণা করার কারণ কি? শুদ্ধ হৃদিতার নীরবতা দেখে মৃদু হেসে বলল, জোর নেই রিদিতা, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। অপরিচিত কাউকে বিশ্বাস করতে না পারাটাই স্বাভাবিক। শুদ্ধ উঠে যেতে নিল, তখনই অনুভব করলো তার বাম হাতের তর্জনী ধরে কেউ তাকে আটকে দিয়েছে। পেছন ফিরে দেখতে পেল হৃদিতা পলকহীন চোখে তাকিয়ে আছে তার দিকে। সেই অবস্থায় বলল, পাশে এসে বসো, যেও না।
শুদ্ধ হাসলো। রিদিতা তাকে বিশ্বাস করতে পেরেছে, সেটা তার সম্বোধনই স্পষ্ট। রাতে জায়ান রুমে আসলো। বাকি পুরোটা সময় কোথায় ছিল রুবাইদা জানে না, তার জানার ইচ্ছেও নেই, কারণ আগে তো অন্তত জায়ানকে আশেপাশে সহ্য করতে পারত। এখন মনে হচ্ছে রিদিতার কাছ থেকে যা শুনেছে এরপর এই লোককে আশেপাশে সহ্য করাটাও কঠিন হয়ে যাবে। তোমার বোন তোমাকে ফোন করেছিল কেন? খুবই স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন জায়ানের। রুবাইদা বিরক্ত বোধ করল, উত্তর দেওয়া প্রয়োজন, কিন্তু তার রুচিতে বাজছে এখন এই লোকটার সাথে কথা বলতে। কিভাবে এই লোকটা আপুকে বলতে পারলো স্ত্রীকে রুমে রেখে অন্য কারো কাছে যাবে? ঘৃণা ধরে গেছে রুবাইদার এই লোকের প্রতি। আমি আশা করি তুমি আমার কথা শুনতে পেরেছ, বুঝতেও পেরেছ। তোমার উত্তরের অপেক্ষায় আমি আছি। এমনি আমি কেমন আছি জানতে। শুধু এতটুকুই? জি। তোমার বোন এখন কোথায় আছে বলেছ? রুবাইদার বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। আচ্ছা, স্পর্ধা তো এই লোকের। আপুর সাথে এত কিছু করলো, আর এখন আবার আপুর কথা জিজ্ঞেস করছে। তোমার একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে 1 ঘন্টা সময় নিয়ে কি ভাবো আমি জানতে চাই। জায়নের কণ্ঠে রাগ স্পষ্ট, তবে সেই রাগকে তোয়াক্কা করল না রুবাইদা। কাট কাট গলায় জবাব দিল, আমার আপু কোথায় আছে সেটা আপুর ব্যক্তিগত বিষয়, আপনি জেনে কি করবেন? প্রশ্নের পিঠে প্রশ্ন হয় না। উত্তর দিতে অনিচ্ছুক হলে প্রশ্নের পিঠে প্রশ্ন করতে হয়। তোমার বোন না করেছে বলতে? আমার বোনকে নিয়ে অতিমাত্রায় মাথা ব্যথা মনে হচ্ছে আপনার? যদি আদতেই থাকতো তাহলে আজকে পরিস্থিতি ভিন্ন রকম হতো। মানে? কিছু না, আমার বোনকে নিয়ে প্রশ্ন করা শেষ হলে আমি ঘুমোতে পারি। খুব ক্লান্ত আমি। জায়নের মনে আরও অনেক প্রশ্ন জমেছিল। রুবাইদার কথার অর্থ সে ধরতে পারেনি। রিদিতা কি রুবাইদাকে সব বলে দিয়েছে? জানার ইচ্ছে ছিল জায়নের, কিন্তু রুবাইদা সুযোগ দেয়নি। জায়নের উত্তরের অপেক্ষা করল না রুবাইদা, চুপচাপ কাউচে গিয়ে শুয়ে পড়ল। জায়ান বারান্দায় চলে গেল। বারান্দার থাই গ্লাস আটকে দিল। অনিচ্ছা সত্ত্বেও সিগারেট হাতে নিল। ধোঁয়া ওড়াতে ব্যস্ত জায়ান। সেই ব্যস্ততার মাঝেই আপন মনে বলি আওড়াল, তুমি আমাকে শান্তি দিচ্ছ না। তোমার কোনো অপমান আমাকে শান্তি দিচ্ছে না রিদিতা। তোমাকে বিয়ে করলে ভেবেছিলাম সিগারেটের ধোঁয়ায় নিজেকে বিলীন করতে হবে। তোমাকে বিয়ে করলাম না, করলাম তো তোমার বোনকে নিজের পছন্দ অনুসারে। অথচ তোমার কোনো অপমান আমাকে পিছু ছাড়ছে না। তোমাকে বিয়ে না করে সিগারেটের ধোঁয়া নিজেকে বিলীন করা লাগছে। এর শাস্তি তো তুমি পাবে রিদিতা, পেতে তো হবেই তোমাকে।